আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি ভিডিও করছি। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। তা আমরা সর্বপ্রথমে একটা ছোট্ট ক্লিপ দেখে আসি। পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোলে নিচ্ছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, যে কথাগুলো শুনলেন এটা হচ্ছে কাতারে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন এবং সেখানে এক ব্যক্তি এভাবে তার অভিব্যক্তি ব্যক্ত করছেন। সো এটা কিন্তু সবাই খেয়াল করেছে যে এবার কিন্তু রমজানে দ্রব্যমূল্য বেশ নিয়ন্ত্রণে ছিল এবং সবাই এতে কিন্তু খুব হ্যাপি। আর এখন কিন্তু অনেকেই চাচ্ছে যে আপাতত কিন্তু আসলে অনেকে নির্বাচন চাচ্ছে না, জনগণ বলতে যাদেরকে বোঝায়, যেভাবে বক্তব্য আসতেছে সোশ্যাল মিডিয়ায় এবং বাস্তবে দেখা যাচ্ছে জনগণ, সাধারণ জনগণ যারা, তারা কিন্তু খুব একটা নির্বাচন বলছে না। তো কাজেই এই বিষয়টা আমি মনে করি অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তাদেরকে কিন্তু এই বিষয়টা খেয়াল করতে হবে, কারণ তাদের রাজনীতি যেহেতু সাধারণ জনগণকে নিয়ে, কাজেই সাধারণ জনগণ কী চাচ্ছে সে অনুপাতে তাদেরকে কথা বলতে হবে। আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু রাজনীতিবিদ, কিছু রাজনৈতিক দল সকাল সন্ধ্যা শুধুমাত্র নির্বাচন নিয়ে ব্যস্ত। তারা জনগণের কথা কিন্তু বলছে না, কিন্তু জনগণ এটা খেয়াল করছে। সো আপনারা নিজেদের স্বার্থে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আমরা সামনে আরেকটা ছোট্ট ক্লিপ দেখি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার, আপনি এই কাজ করবেন না। কি বুঝতে পারলেন? সাধারণ জনগণ কিন্তু এভাবেই ভাবছে। সো আপনাদের উচিত একজন স্মার্ট পলিটিশিয়ান হওয়া। শুধুমাত্র নিজের স্বার্থে যে রাজনীতি ক্ষমতার স্বার্থে নির্বাচন এটা করলে কিন্তু আপনাদের জন্যই আমি মনে করি ভবিষ্যতে ক্ষতিই হবে, বরং লাভ হবে না। তো আরও কয়েকটি ক্লিপ আছে, আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে? এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করো, এটা ভালোভাবে একটু লক্ষ্য রাখেন। আবার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা, টাকা শোধ করতে পারতেছিলাম না। $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই 3.2 বিলিয়ন ডলার সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়ন। অর্থাৎ আমাদের বিগত সরকার যে সময় তাদের পতন হয় সে সময় আমাদের বকেয়া ছিল 3.2 বিলিয়ন ডলার। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে, গ্যাস যে আমাদের কিনতে হয়, এগুলা মানে অনেক দেশের কাছে, এটা শুধু কাতারের কাছে না। এবং আমরা তখন কিন্তু বলে আসছিলাম যে আমাদের রিজার্ভ কিন্তু প্রতি মাসে প্রায় $1 বিলিয়ন করে কমে যাচ্ছিল। আমরা কিন্তু আপনারা যারা আমাকে শুনছেন বা আমাদের সাথে কথাবার্তা হয় তারা কিন্তু জানেন যে আমরা কিন্তু এই কথাগুলো বলে আসছিলাম যে আমাদের দেশে রিজার্ভ অবস্থা খুবই খারাপ, রিজার্ভ তলানিতে চলে আসতেছে এবং প্রতি মাসে প্রায় $1 বিলিয়ন করে আমাদের শর্ট হতো। তো এই শর্টটা কেন হতো? এখন বলেন যে এখন যেটা শুনলাম যে ওনারা এই 8 মাসের মধ্যে প্রায় $3.2 বিলিয়ন পরিশোধ করছে। তো এই 8 মাসে কি আমাদের বিদেশে অনেক লোক আমরা পাঠাইছি? তা তো না। আমাদের কি এক্সপোর্ট, নতুন কোনো ফ্যাক্টরি স্থাপন হয়েছে যে নতুনভাবে এক্সপোর্ট হয়েছে? তাও কিন্তু না। ঠিক আগের রেমিটেন্স, আগের এক্সপোর্ট সবই আছে এবং এই আগের সব কিছু দিয়েই আমরা এই 8 মাসের মধ্যে $3.2 বিলিয়ন পরিশোধ করছি। এবং পাশাপাশি আপনারা যদি আমাদের রিজার্ভের চিত্রটা দেখবেন যে এখন কিন্তু রিজার্ভ বাড়তেছে, কমে না ইনশাল্লাহ। তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এর পিছনে কি কারণ ছিল। কারণ ছিল একটাই, যেটা হচ্ছে পাচার। অবাধে যে যেভাবে পারত আপনার ডলারগুলো পাচার করে নিয়ে যেত। এই জন্য কিন্তু আমাদের রিজার্ভ এর যে পতন, এটাকে থামানো যাচ্ছিল না।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। শেষের একটা ক্লিপ আমরা দেখি। বহু মাল আসবে এখন। আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে, যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একজন অত্যন্ত মেধাবী মানুষের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছি। অর্থাৎ আপনারা জানবেন যে একজন মেধাবী মানুষ সারা বিশ্বে, যার অত্যন্ত সুনাম রয়েছে, সারা বিশ্বে যদি 5 জন ব্যক্তিকে কাউন্ট করা হয়, উনি কিন্তু সম্ভবত 1 নম্বরে থাকবেন, ক্ষমতার দিক দিয়ে না, সম্মানের দিক দিয়ে। এবং আপনারা জানেন যে ক্ষমতার দিক দিয়েও উনি কিন্তু টপ 100-এর মধ্যে চলে আসছে। আমি সেটাকে খুব একটা প্রাধান্য দিচ্ছি না, আমি সম্মানের কথাটা বলছি, মেধার কথাটা বলছি। সারা বিশ্ব কিন্তু মানে তাকে পেলে অনেক আনন্দিত হয়, সবাই আনন্দিত হয়। অনেকে চাচ্ছে যে তার দেশে আসুক, তাকে পরামর্শ দিই, হ্যাঁ, তার যে আইডিয়াগুলো তাদের সাথে শেয়ার করুক। আমরাই এক বাঙালি, যেটা যে আমরা তাকে চিনতে পারছি না, অনেকে আমরা শিক্ষিত হয়েও চিনতে পারছি না, আমরা অন্ধ হয়ে গেছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আর একটু ভালোভাবে চিন্তা করেন যে একজন মেধাবী মানুষ, সৎ মানুষ, একজন ট্যালেন্ট মানুষ এই দেশের হাল ধরেছেন। আমার যেটা বিশ্বাস, তিনি ভালো কিছুই করবেন ইনশাআল্লাহ। এবং উনি যে সংস্কারগুলো করছে, উনি যে দেশের অর্থনীতিকে তুলে দেওয়ার চেষ্টা করতেছে, এটা তো আপনাদের জন্য ভালো হবে এক সময়। আপনারা তো একটা বাচ্চাও জানে যে নির্বাচন হলে আপনারা এই ক্ষমতায় আসবেন, এখনকার পার্সপেক্টিভে যেটা বোঝা যাচ্ছে। তো কাজেই এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এভাবে বৈরিতা সৃষ্টি করবেন না বর্তমান গভর্নমেন্টের সাথে। এটা আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পারতেছেন। আমি কোনো দল বা মতের হয়ে কথাটা বলছি না, আমি দেশের মঙ্গলের জন্য বলছি। সো আপনারা সবাই মিলে ডক্টর ইউনূসকে সহায়তা করুন। ওনার তো চাওয়া পাওয়ার কিছু নাই, ওনার তো ক্ষমতার লোভ নাই। উনি চাচ্ছে দেশটাকে একটা শেপের মধ্যে নিয়ে আসে, একটা লাইনে নিয়ে আসে, একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চাচ্ছে। সো সবাই মিলে তাকে সাহায্য করি, তাহলেই সবার মঙ্গল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।